আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো ইনফ্যাক্ট একটা পজিটিভ ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসছি আর কি। পজিটিভ মানে সারাদিন মানে নেগেটিভিটি থাকে আমাদের মাঝখানে, কথা বলার মাঝে অন্যকে সম্মান দিতে পারতেছি না, জিনিসপত্রগুলি উস্কে দিচ্ছেন আর কি ইনফ্লুয়েন্সাররা, ইউটিউবাররা। তো এই সমস্ত কিছু দিয়ে একটা মানে অরাজকতা গতকালকেও মানে গভীর রাত পর্যন্ত আমরা দেখছি যে ছাত্র জনতার যে আন্দোলনের আহতরা পঙ্গু হাসপাতালে কিরকম বিদ্রোহ করে ফেলেছে আর কি। তো এই সমস্ত কিছু মানে একটা অরাজক অবস্থা এবং নানা রকমের ভয় ভীতি শঙ্কা, এগুলির মাঝখানে কিছু পজিটিভ জিনিস আছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার সফল না ব্যর্থ, তো এইটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে অবশ্যই মানে ভালো কিছু মানে দিক পাবো। তো এই ভালো দিকগুলা নিয়েই আপনাদের মাঝখানে আমি হাজির হয়েছি এবং আশা করি যে কি কি দিক ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ভালো আছে এটা অবশ্যই আমাদের জানা উচিত। এবং এইটাকে বিবেচনায় আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার, এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের নামে আমরা দেখেছি, তো সফলতা বিচার করলে ডক্টর ইউনূসের এই সরকারের সফলতাটা একেবারে আমার কাছে এক্সট্রিম লেভেলের উপরে মনে হয়, সবার থেকে উপরে এবং আলাদা। তো কেন আমি এগুলি বলছি, আসেন একটা একটা করে আপনাদের মাঝখানে আমি 10টা পয়েন্ট বলবো আর কি। তো পয়েন্টগুলি আবার একটু একটু করে ব্যাখ্যা দিতে চাইবো, তো শেষ পর্যন্ত থাকেন। এবং যারা ডক্টর ইউনূসকে আমরা পছন্দ করি, ভালোবাসি, আমরা চাই যে এই সরকারটা থাকুক এবং নানা রকমের কনস্পাইরেসি আছে, ষড়যন্ত্র আছে, এগুলি যেন আমরা একটু সজাগ থাকি। আমি আজকে এই ভিডিওর মতো কোনো নেগেটিভ কিছুই বলতে চাই না। তো দেখেন, এক নম্বর হচ্ছে যে আমাদের মূল সফলতার বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূস। তো 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানে ছাত্ররা, বিশেষ করে এটা ছাত্র জনতার আন্দোলন, রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছে আর কি। তো এগুলি নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ক্রিটিসাইজ করলেও ছাত্ররাই আসলে উদ্যোগী হয় এবং ডক্টর ইউনূস কে ফোন কল করে রাজি করানো হয় এবং উনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। তো আমার মনে হয় যে এক নম্বর সফলতা হচ্ছে যে আমরা ডক্টর ইউনূস সাহেবের মতো মানে এখন পর্যন্ত কিছু বিতর্কিত মানুষ আছে যাদের নিয়ে আমরা সমালোচনা করছি, ফারুকী সাহেব এবং বশির সাহেব আছেন। তো এগুলির মধ্যেও ডক্টর ইউনূসের যে মানে সফলতা বা ওনার যে মানে কাজ যেগুলি উনি করে যাচ্ছেন একটার পর একটা, তো এগুলি নিয়ে খুব কম মানুষই মুখ খুলছেন। মানে ওভাবে কিন্তু আমরা ক্রিটিসাইজ এখন পর্যন্ত ডক্টর ইউনূসের মানে নামে আমরা এরকম যারা নাকি টক শো করতেছে বা সাংবাদিক আছেন বা রাজনৈতিক দলের আছেন, নোবডি, কেউ কিন্তু ডক্টর ইউনূসকে আসলে একটু আমরা সময় দিতে চাচ্ছি এবং আমরা বারবার জানি যে এই সরকারকে, ডক্টর ইউনূসকে আসলে এই সরকারকে বাঁচায় রাখতে হবে। এটা আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ, আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের কারণে ডক্টর ইউনূস হচ্ছে আমাদের একটা প্রাণ। এই প্রাণ ভ্রমরাটা যেন টিকে থাকে, এটার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। তো অবশ্যই সফলতা যে ছাত্ররা ডক্টর ইউনূসকে মানে বাছাই করেছে এবং সবাই সমর্থন করেছি আমরা। অবশ্যই ডক্টর ইউনূসের আন্তর্জাতিক লিডারশিপ, আমরা যদি মানে এর পরের ধাপটা চিন্তা করি, এরকম মনে হয় সারা বিশ্বে কম লিডার রাষ্ট্রনায়ক হিসাবে আছেন। মানে ডেফিনেটলি তাকে তো আমরা রাষ্ট্রনায়ক বলতেই পারি, মানে একটা প্রধানমন্ত্রী বা একটা প্রধান উপদেষ্টা, একটা সরকার যে চালাচ্ছেন, মানে যে মুখ্য। তো এরকম লিডারশিপ ডেফিনেটলি এরকম একটা পপুলার জনপ্রিয় মানুষ কয়টা আছে সারা বিশ্বে, এটা আমার মনে হয় যে একটাও নাই। তো সেই হিসাবে কিন্তু বাঙালি এবং বাংলাদেশি মানে হিসাবে আমরা প্রাউড ফিল করতে পারি যে ডক্টর ইউনূস সরকারের মতো একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আমরা একজনকে পেয়েছি এবং যার লিডারশিপটা উনি করে দেখিয়েছেন। মানে নোবেল পাওয়া নিয়ে, গ্রামীণ ব্যাংক নিয়ে, শেখ হাসিনার যে মানে বিদ্রুপ, এটা তো আমরা জানি, কিন্তু এগুলির বাইরেও যদি আমরা তাকে পর্যালোচনা করি, এরকম বাংলাদেশে তার যে কর্মযজ্ঞ যেগুলো আছে আর কি, সেগুলি দিয়ে একটা মানুষ সারা বিশ্বে এরকম সফল হয়েছে। আমার মনে হয় না যে বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে এরকম মানে এত বড় মাপের লিডার আমরা পাইছি আর কি। তো নানাভাবে নানাজনের কীর্তি আছে, তাদেরকে ছোট করছি না, বাট ডক্টর ইউনূস ইজ ডক্টর ইউনূস। তো দেখেন, এর ডক্টর ইউনূসের আমরা যে উপদেষ্টা যাদেরকে
পেলাম আর কি, অনেকে আপনারা বলছি, আমিও বলছি যে আমি ঘরানার লোকজন, এবং আমি তো ওপেন চিৎকার করে করে বলি যে 80% 90% সব আওয়ামী লীগের। তো দেখেন এই উপদেষ্টাদের মাঝে আবার একটা বন্ডিং আছে, কারণ আমরা ওভাবে চিৎকার চেঁচামেচি আমরা হাল আমলে হয়তো শুনতে পাচ্ছি যে ছাত্ররা হয়তো একটু মানে অসন্তুষ্ট হচ্ছে বা নতুন নিয়োগগুলি নিয়ে সমালোচনা করতে চাচ্ছে আর কি। আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন, তো তাদের মাঝে যদি একটা ঐক্য না থাকে তাহলে আসলে দেশ চালানো সম্ভব না, এবং আমরা সেটারই একটা প্রতিফলন দেখছি আমাদের বাংলাদেশের জাতির মধ্যে, এবং এটা অবশ্যই নাম্বার 4 হিসাবে আমার কাছে খুব একটা বড় একটা বিষয়, কারণ হচ্ছে যে জাতীয় ঐক্য। আমরা নানা রকম ওই 71-এ জাতীয় ঐক্য হয়েছে, 90-এর আন্দোলনে জাতীয় ঐক্য হয়েছে, এই 5ই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন, এখানে আমরা ঐক্য দেখেছি। বাট 5ই আগস্টের পরে 2বার আমরা ঐক্য দেখছি। তো এই 2টা ঐক্য কি, সেটা হচ্ছে যে বন্যার সময় আমাদের একটা জাতীয় ঐক্য, মানে ট্রিমেন্ডাস। ফেনীতে কত বছরের মধ্যে এরকম ভয়াবহ বন্যা হয়নি। মানে অনেকে বলেন যে এটা ভারতের কোনো দায় নাই, কিন্তু আসলে নিউজে আসছিল যে বিএসএফ এর যারা আছে তারা বাঁধ কেটে এই পানিগুলি ঢুকাতে সাহায্য করেছিল। তো তারা হয়তো এই তাদের জলবিদ্যুতের ওখানে যে বাঁধগুলি আছে সেগুলি হয়তো ওপেন করেনি, বাট বিএসএফরা যে এগুলি করে আমাদের মানে ওই ফেনী, নোয়াখালী, কুমিল্লা পর্যন্ত যে আমাদের ডুবাই ফেলছিল, এবং আমরা দেখেছি যে ছাত্র জনতার আবারও কিরকম ডাকে সারা বাংলাদেশের মানুষ এক হয়েছে। এবং দেখেন সেকেন্ড যে ঐক্যটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে নূর হোসেন এর মানে শহীদ নূর হোসেন তার দিবস যেটা আছে, তো সেই মানে দিবসে শেখ হাসিনার নানা রকমের ট্রাম্পের প্ল্যাকার্ড নিয়ে মানে ঢাকাকে চারদিক দিয়ে বন্ধ করে দিয়ে আবারও একটা অরাজকতা সৃষ্টির যে ডাক ছিল, তো সেটা আমরা রুখে দিয়েছি। এবং সেখানে দল মত নির্বিশেষে সবাই, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সবাই এক কাতারে ছিল, এবং এটা ছিল নূর হোসেন দিবসে আর কি। তো এটা একদম মানে এগুলি আসলে কাউন্ট করতে হবে, কারণ আমরা অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আসলে এই জাতিটাকে আবার একত্রে আনার একটা চেষ্টা। এখন এর মাঝখানে আমরা কিন্তু নতুন করে বিভেদ বা ফাটল আমরা দেখতে চাই না। যারা বিপ্লবের নামে লাল প্রোফাইল দিচ্ছেন বা এটা ওটা দিচ্ছেন, আমরা যারা বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি আছে এদেরকে টিকিয়ে রাখাটাও কেন জানি আমার কাছে একটা বিপ্লবের মতোই মনে হয়। তো এরপরে আমরা দেখব যে অর্থনৈতিক সফলতা মানে একেবারেই মানে যে কিছু নাই সেটা বলবো না। তো একটা করে আমরা দেখি রিজার্ভটাকে কন্ট্রোল করা হয়েছে। রিজার্ভ মানে একেবারে ফল করছিল, এবং IMF এর থেকে লোন বারবার টাকা পয়সা লোনের দিকে মানে ঝুঁকে যাচ্ছিল। এবং দেখেন প্রচুর টাকা লোন নিয়েছে, এবং যেই পরিমাণ লোন নিয়েছে বাংলাদেশ, এই সম পরিমাণ টাকা আবার লুট করে নিয়ে চলে গেছে। তো এই যে রিজার্ভটা যে ধরে রাখা, এটা একটা ট্রিমেন্ডাস মানে একটা সাকসেস আমরা বলতে পারি, এবং এটা ডক্টর ইউনূসের সরকার করে দেখিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার করে দেখিয়েছে। এবং এই পতনটা যে আমরা ঠেকাতে পারছি, এবং এই পতন ঠেকিয়ে যে আমরা আরো কিছু কাজ দেখেছি, যেমন ব্যাংকের মধ্যে এই ব্যাংকগুলি সব এই ইসলামী ব্যাংক থেকে শুরু করে নানা রকমের ব্যাংকের মধ্যে যে আওয়ামী ভূতগুলা ছিল এদেরকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, এবং প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আবার একটা রিস্ট্রাকচার দেওয়া হয়েছে, স্ট্রিক্ট পলিসি করে দেওয়া হচ্ছে, এবং তারা চাইলেই সবকিছু এখন করতে পারে না, একদম ভালো একটা মনিটরিং এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এইগুলি একদম এক্সট্রিম লেভেলের সফলতা ব্যাংক সেক্টরে। এবং দেখেন ওই যেসব বিলিয়ন ডলার চুরি হয়েছে, এবং সেই চুরিগুলা আদতে মানে হ্যাকিং হয়েছিল নাকি এটা আবার আওয়ামী লীগরা পাচার করেছে, এগুলো নিয়েও কিন্তু আমরা মানে ইনভেস্টিগেশনের ওরকম মুভমেন্টগুলি একটু করে দেখতে পাচ্ছি আর কি। তো এগুলো দিজ অল আর সাকসেস আর কি, এগুলো আপনি ডিনাই করতে পারবেন না। এবং আমাদের ওই কাঙ্ক্ষিত যে লক্ষ্য, এই পাচার হওয়ার টাকাগুলি যেন আমরা আবার ফেরত আনতে পারি, তো এটার উপরে একটা মানে বাংলাদেশের ব্যাংকের গভর্নর, তারপরে অর্থ উপদেষ্টা, তারা সারা পৃথিবী ব্যাপী কথা বলছে, ছুটে বেড়াচ্ছে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং দেখেন ডলারের উপরে একটা কন্ট্রোল, এক্সট্রিম লেভেলের একটা কন্ট্রোল, মানে একটা ক্রাইসিস তো ছিলই, এক্সট্রিম একটা ক্রাইসিস ছিল, এবং সেই জায়গাতে এক্সট্রিম লেভেলের আবার ভালো খবর আসছে যে আমাদের পর্যাপ্ত ডলার আছে, বাট টাকার সংকট। তো টাকার সংকটটা কেন? কারণ
আমি রিসেন্টলি যেমন ইডি দিয়ে গতকালকে আমি দেখতেছিলাম যে 17টা জায়গাতে ভারতে যারা টাকার মানে শত শত কোটি টাকা মানে হুন্ডি করে পাচার করতেছে, তো তাদের ওখানে আবার তারা ভারতের সরকারের ইডি একটা দপ্তর আছে, তারা এগুলি করে। তো মানে পুলিশ এবং এগুলি নিয়ে মানে বিভিন্ন জায়গাতে তদন্ত হচ্ছে এবং মানুষজন তারা ধরপাকড় করতেছে। তো সেখানে এই দেখা যাচ্ছে যে ক্যাশ বাংলাদেশি টাকা, তো এরা কি করছে একদম বাক্স বাক্স করে মানে ট্রাঙ্কে ট্রাঙ্কে টাকা ভারতে নিয়ে যাচ্ছে। এবং কি উপায়ে আবার এগুলি আদতেও বাংলাদেশে আবার ব্যাংক খালি করার জন্য এই টাকাগুলি ওই পারে নিয়ে যাচ্ছে কিনা আই এম নট শিওর। মানে বাংলাদেশের এই ব্যাংক সেক্টরে যারা আছেন তারাও আমার ভিডিওটা যদি দেখেন, তো এইটা আবার একটা নতুন কনস্পাইরেসি আমার কাছে মনে হচ্ছে। যে দেখেন অনেক ব্যাংকে ক্যাশ টাকার একটু নতুন করে আবার ক্রাইসিস মনে হচ্ছে। যেমন বাংলাদেশের অর্থনৈতিক যে মানে প্রশাসনে যারা আছেন তারাও বলতেছেন যে ডলারের ক্রাইসিস নাই, বাট টাকার ক্রাইসিস। এবং আমি গতকালকে দেখলাম ভারতের একটা টিভি চ্যানেল থেকে দেখাচ্ছে যে ওখানে বাক্স খুলে ক্যাশ টাকা পাচ্ছে এবং সেখানে হচ্ছে যে বাংলাদেশি টাকা 1000 টাকার বান্ডিল, মোটা মোটা বান্ডিল। তো এইটা একটা মানে চক্রান্ত হইতে পারে যে বাংলাদেশ থেকে ক্যাশ টাকা সরাই ফেললে তো ব্যাংকে তো টাকা খালি হয়ে যাবে, তখন কি করবে। তো এরকম পর্যায়গুলো আছে। তো ডলার আমরা পাচ্ছি, ডলারের ক্রাইসিসগুলো ছিল, আমাদের এলসি হচ্ছিল না, এটা ওটা হচ্ছিল না। মানে বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন উনি গভর্নর, তারা বলতেছেন যে এলসি করেন। তো এই জিনিসগুলো, এবং দেখেন রিজার্ভে হাত না দিয়ে $3 বিলিয়ন ইউএসএ মানে বেসড কোম্পানি বাংলাদেশে আছে, ইন্ডিয়ান কোম্পানি আছে আদানি, এদেরকে পেমেন্ট দিয়েছে। ফুয়েলের জন্য মানে ডিউজ ছিল, এগুলা ক্লিয়ার করেছে। মানে কয়লার জন্য মানে জ্বালানি আমদানির জন্য যে এরকম ডিউজ মানে বাকি বকেয়া ছিল যেগুলা ওই স্বৈরাচার রেখে গেছিল, সেগুলো ক্লিয়ার করে দিয়েছে। তো একটা শৃঙ্খলা ওখানে আনতে আনতে আমরা আবার গতকালকে দেখলাম যে আমদানি বিল একটা আছে, আকুর বিল, তো সেটার মানে একটা ডিউজ আছে এখানে প্রায় $1.5 বিলিয়ন মানে পে করা হয় আর কি। এবং এখন যেটা আছে আমাদের রিজার্ভের 18.19 বিলিয়ন ডলার সম্ভবত। তো এটা আসলে নট ব্যাড। আমাদের যে রেমিটেন্সগুলি, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা সারা বিশ্বে আছেন, তারা প্রচুর পরিমাণে মানে টাকা পাঠাচ্ছেন মানে থ্রু লিগাল ওয়েতে ব্যাংক চ্যানেলের মাধ্যমে। তো এইগুলি আস্তে আস্তে সবাই আমরা জানি যে এগুলো ঠিক হয়ে যাবে। বাট আমরা যে স্বৈরাচারের যে দিনগুলো, এগুলো আমরা ভুলবো না, আমাদের উচিত হবে সেগুলিও মনে রাখা। এবং এখনকার যে নতুন করে যে একটা বিপ্লব হচ্ছে প্রত্যেকটা সেক্টরে, এগুলোকেও আসলে যারা নাকি ইনফ্লুয়েন্সার আছেন, পিনাকিদা, তারপরে ওখানে ইলিয়াস হোসেন সাহেব আছেন, শাহেদ আলম সাহেব আছেন, তো ক্রিটিসাইজ আমরা করি, কিন্তু তার পাশাপাশি সাকসেসগুলো একটু তুলে ধরার চেষ্টা করি আর কি এই সরকারের। তো মানে ট্রিমেন্ডাস আশিক চৌধুরী আছেন, উনি ওই মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। সেই লম্বা উঁচু যায় মানে আকাশের একটা উপর তালা আছে, সেখান থেকে উনি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে জাম্প করেছিলেন। তো উনি এখন বাংলাদেশের দুইটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আছে বিডা এবং মানে বেজা, তো এই দুটারই উনি দেখভাল করতেছেন, মানে এক্সিকিউটিভ চেয়ারম্যান। এটা আমার কাছে একদম এক্সট্রিম লেভেলের একটা ভালো সংবাদ। তো এইটা আমি জানি যে উনি সিঙ্গাপুরে ছিলেন, কত আরাম আয়েশের লাইফ আর কি। তো সেখান থেকে উনি কত টাকাই বা পাচ্ছেন এখানে আই এম নট শিওর, বাট উনি স্যাক্রিফাইস করে আসছেন। এবং এটা 59 সেকেন্ডের একটা ফোন কল থেকে ডক্টর ইউনূসের। তো এগুলি খুব পজিটিভ আর কি। গার্মেন্টস এক্সপোর্ট ঠিকঠাক মানে হচ্ছে, এগুলি ভয় পাওয়ার কিছু নেই। আমাদের হয়তো মানে কিছুদিন আগেও আমি দেখতেছিলাম যে আমাদের যে টার্গেট ছিল সেখানে $2-3 বিলিয়ন একটা গ্যাপ ছিল, বাট ওইটার জন্য হয়তো ডিসেম্বর পর্যন্ত সময় যেটা পাওয়া যাবে সেখানে হয়তো চেষ্টা। বাট ওই যে ময়মনসিংহ গাজীপুরের যে ভায়োলেন্সগুলি হচ্ছে, এগুলি ছাত্রলীগ যুবলীগ এগুলি করাচ্ছে, এগুলি কঠোর হাতে যদি দমন করা যায় তাহলে আমি মনে করি যে গার্মেন্ট সেক্টরটা এখন তো ঘুরেই দাঁড়িয়েছে, বাকিটাও মানে ঘুরে দাঁড়ানোর ব্যাপার মানে কঠিন হবে না আর কি। তো ফার্স্ট টাইম আমরা দেখলাম যে পাকিস্তান থেকে জাহাজ ভরে বাংলাদেশে মানে পণ্য নিয়ে আসলো আর কি। তো এটা খুবই ভালো সংবাদ। তো এগুলি আসলে যে তারা কাজ করতেছে, এগুলি মানে খুব ভালো করে আমরা মানে বুঝি আর কি, বুঝতে পারছি। এবং আদানির বকেয়াটা আসলে দেওয়া হচ্ছে না, আদানি বাংলাদেশকে হুমকি দিচ্ছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বলতেছি, কিন্তু যেটা বলছি না সেটা হচ্ছে যে ওরা তো চোর।
এক চোর আর এক চোরকে সাথে নিয়ে বাংলাদেশের টাকা লুট করতেছে। মানে বাংলাদেশের বিদ্যুৎ কিনতে যেই টাকা সেটার চাইতে অনেক বেশি 12 টাকা দিয়ে আমরা বিদ্যুৎ কিনি, যেটা ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট আদানির কাছে। তো এই চুক্তিটা কেমনে মানে ভেঙে সরে আসা যায়, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। এবং এখানে আদানির টাকাটা আমি মনে করব যে তারা বিদ্যুৎ কমাই দিচ্ছে একটু একটু করে, বাট তাদেরকেও আমরা ওই যে পেমেন্টগুলি দিচ্ছি, কম করে দিচ্ছি, বা একটা ঝুলিয়ে রাখার একটা ব্যাপার আর কি। তো এটাই ভালো। মানে আপনি ধরেন ফাউ খাইতে আসছেন এবং আপনার মোটিভটা আমাদের কাছে ক্লিয়ার, তো আপনাকে তো নাকে দড়ি দিয়ে একটু ঘোরাতেই হবে। আমি তো মনে করি যে বাংলাদেশ যদি এই সাফিসিয়েন্ট এই বিদ্যুৎ অন্যান্য জায়গা থেকে বা নিজস্ব সোর্স থেকে বের করতে পারে, তো এই আদানিকে ঘোরানো উচিত, এই টাকাটা দেওয়া উচিত না। তো নেপাল এবং ভুটান থেকে আমাদের যে জলবিদ্যুৎ এটা আমদানি করার, মানে আমি তো পরিবেশ যে উপদেষ্টা আছে ওনার উপরে যথেষ্ট অখুশি ছিলাম, বাট এইটা দেখে আমার মন ভরে গেছে আর কি। মানে রিসেন্টলি ওনার একটা ছবি মানে ইনফ্যাক্ট ইন্ডিয়াতেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখাচ্ছিল যে উনি কিছু নেপালি মানে কর্মকর্তা এবং মানে ভারতের কর্মকর্তার সাথে একটা 3 দেশের সাথে একটা মানে এগ্রিমেন্ট সাইন হচ্ছে, তাতে 40 মেগাওয়াট মতো যখন আমাদের খুব পিক টাইম আমাদের দরকার হবে ওই সময় যেন আমরা নেপাল থেকে বিদ্যুৎটা ওই ভারতের বুকের উপর দিয়ে যেন আনতে পারি। তো এইটাই তো আসলে উচিত। আমরা ভারতের পণ্য বয়কট করেছি, ভারতকে আপনার ইন্ডিয়া আউট বলে কত রকমের ক্যাম্পেইন চালিয়েছি। তো এইটা সবচেয়ে ভালো যে আপনি শত্রুর সাথে বসে তার সাথে এরকম ডিল করা আর কি। মানে আপনি তার সাথে চিৎকার করে গালাগালিও দিবেন, আবার ভিতরে ভিতরে তাকে হারানোর মতো নানা রকমের কি বলে স্ট্র্যাটেজিও নিতে থাকবেন। মানে ওকে কষ্ট পাইতে হবে, ব্যাপারগুলি এরকম আর কি। তো এই জিনিসগুলা আসলে ওপেন ইউটিউবে বলাটা ঠিক হচ্ছে কিনা না জানি না, বাট আমার কাছে এগুলি মনে হয় যে আসলে আপনার শত্রু তো কখনো বন্ধু হতে পারে না, এবং ভারতের সাথে তো আমরা যুদ্ধ করতে চাই না, বাট এই ব্যাপারগুলির উত্তরগুলি আসলে এভাবে দেওয়া উচিত আর কি। এবং দেখেন করাপশন ফ্রি যে নেশন, সেইটা আমি দেখলাম যে মানে এনআইডি আমি করার জন্য আপনি 1 মাস আগেও আমি চেষ্টা করতেছিলাম, মানে আমার মানে বাচ্চার আর কি। তো তার এনআইডিটা করা হয়নি, এবং আমার কাছে 8,000 টাকা চাচ্ছিল, 6,000 টাকা চাচ্ছিল ঘুষ, মানে আমার লোকাল ওয়ার্ড কমিশন অফিস থেকে বা এনআইডি অফিস থেকে। তো আমি একটু ওয়ারিড ছিলাম যে 5ই আগস্টে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, তো আমি আমার এনআইডিটা যদি টাকা দিয়ে করতে হয় তাহলে তো এই স্বাধীনতার মানে সফলতা তো মানে পাচ্ছি না আমরা। তো একটু লেট করে যখন আমি করতে গেলাম, তো মানে বিশ্বাস করবেন না, মানে আপনারা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এখানে শেয়ার করবেন। আমি 24 ঘন্টার মধ্যে আমার এনআইডিটা আমার বাচ্চার জন্য পেলাম, এবং ওখানে আমার 1 টাকা খরচ করতে হয়নি। দেখেন নিয়োগ বাণিজ্যে কিন্তু আসলে নানা রকমের বাণিজ্য, মানে কোটি কোটি টাকার খেলা হইতো আর কি। তো রিসেন্টলি আমরা দেখছি যে প্রচুর পুলিশে নিয়োগ হয়েছে, মানে পুলিশে পুরনো যারা আসছেন ফিরে আসছেন, বা বিভিন্ন সেক্টরে নিয়োগ আমরা দেখছি আর কি। তো জনপ্রশাসনের একটা ওই ডিসি নিয়োগে হাসনাত আবদুল্লাহরা দৌড়াদৌড়ি করতেছিল সমন্বয়কদের, তো ওখানেও প্রথম একটা অভিযোগ উঠেছিল, কিন্তু ওই ব্যক্তিরা কিন্তু বিভিন্ন, যেমন রিসেন্টলি 3 জন যে উপদেষ্টা শপথ নেয়, সেখানেও কিন্তু ওই জনপ্রশাসন যে সিনিয়র সচিব ছিলেন তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি, মানে ওনাদেরকে ফায়ার করে নাই। তো মানে অভিযোগ আছে, বাট এটাকে একদম এক্সট্রিম লেভেলে কন্ট্রোল করে নিয়ে আসছে। নিয়োগ বাণিজ্য এখন ওভাবে হচ্ছে কিনা আই মিন ডাউট। মানে আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনারা কমেন্ট বক্সে একটু শেয়ার করতে পারেন আর কি। এবং পুলিশের নিয়োগ বাতিল করছে, মানে ক্যান ইউ ইমাজিন। এবং খুব ভালো একটা ব্যাপার যে ধরেন বিসিএস পাশ করার মধ্যে গোপালগঞ্জ সার্চ করা হচ্ছে, আওয়ামী লীগের ডিএনএ গুলো খোঁজা হচ্ছে, দিস অল আর পজিটিভ আর কি। মানে এগুলি করতেই হইতো আর কি, বাট তারা যে করতেছেন এটা খুবই ভালো খবর। এবং 8 নম্বরে আমি যদি বলি, আমি আর্মি নিয়ে অনেক, আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম যে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, ওনার ভিডিওগুলি আমি সবসময় শুনি। তো উনি মানে সেনাপ্রধানকে নিয়ে খুব ওরিড আর কি, যে কৌটু হয়ে যেতে পারে, এবং তাকে যদি এরকম নির্দিষ্ট করে জুলকানায়ন স্যার সাহেবও
চিহ্নিত করে দিচ্ছেন যে কে কে আওয়ামী লীগের ছিলেন, বিএনপির এগেনস্টে কাজ করেছেন বা আইন বহির্ভূত কাজগুলি করেছেন। এবং উনি পোস্টে রিসেন্টলি আবার আমি দেখতেছি জুলকারনাইন সাহেব সাহেব এগুলো শেয়ার করতেছেন যে সেনাপ্রধান সাহেবের ডানে বাঁয়ে কারা আছে আর কি, এবং তাদেরকে বিদায়ের জন্য বা তাদের পানিশমেন্টের জন্য এগুলি বলতেছেন। এবং আশঙ্কা করতেছেন অনেকে যে কু হয়ে যেতে পারে। আমরা দেখছি যে প্রায় 34 জন ব্রিগেডিয়ার কর্নেল যারা নাকি আওয়ামী লীগের আদর্শের, তাদেরকে একটা জায়গাতে একটা মানে ভিতরে একটা জায়গাতে নিয়ে এসে রাখা হয়েছে আর কি। তো অনেকে বলতেছিলেন যে তারা আবার মানে কু করার একটা চেষ্টা করতে পারে আর কি। তো সেই জায়গাতে আমি আবার যেহেতু এখনো কু হয় নাই, তো আমাদেরকে সজাগ থাকতে হবে। তো যেহেতু একটা দ্বিতীয় বাংলাদেশ, এখানে আবার কেউ যদি খারাপ মতলব কিছু করে, তো এটা তো একটা দাঁত ভাঙা জবাব আমরা দিব। সেখানেও আমাদের জাতি মানে ঐক্যবদ্ধ আর কি। তো আমার যে মত সেটা হচ্ছে যে ওই 34 জন হয়তো এক জায়গাতে রাখা হয়েছে যেন তাদেরকে মনিটরিং করা যায় আর কি। তো এটা এইভাবে আমরা যদি দেখি, তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব শেখ হাসিনার আত্মীয়, এই তার যে মানে কর্মগুলা এখন উনি করতেছেন আর কি, 3 মাস উনি পার করে দিয়েছেন। তো এইগুলি আসলে জাজ করলেই আসলে বোঝা যায় যে উনি একজন দেশপ্রেমিকের মতোই কাজ করতেছেন। এবং দেখেন রিসেন্টলি ওই হারপিক মজুমদার আছে, আইসিসিতে তো ওভাবে মামলা করা যায় না, এটা অভিযোগ দায়েরের মতো করেছে। 62 জন মানে মানুষের নামে অভিযোগটা দায়ের করা হয়। সেখানে সমন্বয়কারীরা ছিল ডক্টর ইউনূস থেকে ওয়াকারুজ্জামান সাহেব ছিলেন, তারপরে মজুমদার ছিলেন, মানে যেটাতে পিনাকিদার খুব আপত্তি, আমিও কথা বলেছি এই পিনাকিদার সুরে আর কি। তো সেই মজুমদার, তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এদের সবার নামে কেসের মানে অভিযোগ দায়ের করা আইসিসিতে, মানে চিফ প্রসিকিউটরের কাছে একটা ফাইল গেছে তাদের নামে। তো আমি এটাকে যেভাবে দেখি যে আমার শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু। তো আওয়ামী লীগ হচ্ছে, শেখ হাসিনা হচ্ছে আমাদের জাতির শত্রু। এখন তাদের শত্রু যদি সেনাপ্রধান হয়, ব্রিগেডিয়ার সাখাওয়াত হয় বা মজুমদাররা হয়, তাইলে আমরা মনে করি যে মানে সবকিছু নর্মালি আছে। আমরা যদি দেখতাম যে না, তারা নাম থেকে তাদের নাম খারিজ করছে বা বাদ গেছে, তাইলে বোঝা যাইতো যে না, আওয়ামী লীগের সাথে তাদের এখনো একটা বন্ডিং আছে আর কি। তো এইভাবে চিন্তা করলে আসলে শত্রু মানে আমার বন্ধু, মানে ভারত বা পাকিস্তান, তাদের এইসব নানা রকমের স্ট্র্যাটেজির মধ্যে এটা একটা স্ট্র্যাটেজি তারা নেয় আর কি। তো দেখেন পাকিস্তানি আর্মস অ্যামিনেশন যেটা আছে, তারা বাংলাদেশ সেনাবাহিনী প্রচুর কিনেছে আর কি গত 2-3 মাসে, ডিসেম্বর পর্যন্ত। এটা নিয়ে ভারতে ভূমিকম্প হয়ে গেছিল। তো একটা মানে সেনা সংগঠন আর কি, মানে একটা গ্রুপ যে নাকি ভারতের পক্ষে ছিল, এখন সে ভারতের গ্রুপ থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে এবং পাকিস্তান থেকে মানে অতিমাত্রায় গোলা বারুদ কিনেছে। তো এটা তো একটা কনসার্নের জায়গা। আমরা দেখছি ডেইলি ভারতের ইউটিউব চ্যানেলগুলি ডেইলি এই জিনিসগুলি মানে প্রচার করতো এবং একটা আতঙ্ক ছড়াতো। তাদের চেহারার দিকে তাকানো যায় না যে কেন এত গোলা বারুদ নিয়ে বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে। তো এইটা থেকে আসলে বুঝি আমরা যে ভারত থেকে বের হওয়ার যে চেষ্টাটা। এবং সাথে সাথে দেখেন পাকিস্তানে যে ওভারসিজ যে ড্রিলগুলি হচ্ছে আর কি, সেখানে যে ইন্ডাস শিল্ড 2024, তো সেখানে 24টা দেশের মধ্যে বাংলাদেশ ছিল। এবং চাইনিজ শিপকে আমরা দেখছি যখন বাংলাদেশে ওই সাগর মানে চট্টগ্রামে ওই জাহাজের মধ্যে আগুন লাগার খেলাখুলি চলতেছিল, তখন চাইনা 2টা জাহাজ আমরা দেখছি যে বাংলাদেশে নোঙর করতে। এটা নিয়েও ভারতের একেবারে জ্বর চলে আসছিল। তো এইটা আপনি ভারত থেকে যে সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী বের হয়ে যাওয়ার চেষ্টা করেছে বা করছে, এগুলি হচ্ছে যে তার প্রমাণ। এবং এগুলি বড় আকারে দেখেছি আমরা। মানে নতুন করে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ইন্ডাস শিল্ডে যখন মানে এরিয়াল যে এক্সারসাইজ হয়, সেটাতে যখন বাংলাদেশ 24টা দেশের মধ্যে অংশগ্রহণ করে, তার আগে কিন্তু ওই তারাং শক্তি 2024 ওখানে মানে ভারতের সাথে একটা জয়েন্ট এক্সারসাইজে বাংলাদেশের বিমান বাহিনীর পার্টিসিপেশন হওয়ার কথা ছিল এবং তারা অপেক্ষা করছিল এবং বাংলাদেশ সেখান থেকে নাম প্রত্যাহার করে সেখানে যায়নি। তো এইটা থেকে কি আমরা বুঝতে পারি না যে বাংলাদেশে একটা নতুন একটা চেঞ্জ আসছে? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী
প্রত্যেকটা বাহিনীর মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ার একটা স্রোত বয়ে যাচ্ছে আর কি। তো এইটা তো মানে চারটিখানি কথা না, সারা বিশ্ব দেখতেছে। আমার নেইবার ভারত দেখছে, পাকিস্তান দেখছে এবং সারা বিশ্ব দেখছে, এবং এইটা সমস্ত কিছুই কিন্তু ডক্টর ইউনূস এবং এই ওয়াকারুজ্জামান সাহেব তাদের সফলতা আমি মনে করি আর কি। এবং দেখেন বাংলাদেশ ভালো করবে, আর্মিতে ভালো করবে, এবং পারমাণবিক বোমার যে ট্রিটির ব্যাপারে মানে কথা বলা হয়েছিল, তো সেদিকে যদি আমরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারি, মানে দরকার আছে। কারণ চিটাগাংকে তারা প্রোপাগান্ডা দিচ্ছে, চিটাগাংকে ভারতের মানে অংশ করে নেওয়ার জন্য। ময়ূক রঞ্জন ঘোষ, মানে আমরা গতকালকে সারা দিন এই মিমের ভিডিওটা দেখছি আর কি। তো আসলে এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, এবং যথার্থই আমাদের যদি এরকম অ্যাটম বোম থাকে তাহলে হয়তো ভারত মানে সাহস পাবে না। তো এটা অবশ্যই আমাদের একটা বিবেচনার মধ্যে রাখা উচিত। তো ফরেন পলিসির মধ্যে যেটা আমরা চেঞ্জেস দেখছি, যে ভারতকে এখন আর জি হুজুর করা হয় না। এখানে ডক্টর ইউনূস জয়েন করার আগেই উনি যেভাবে বলেছে যে বাংলাদেশ যদি আক্রান্ত হয় তাহলে সেভেন সিস্টারের মধ্যেও এই অস্থিরতা চলে যাবে, একেবারে বার্মা পর্যন্ত চলে যাবে। এইটা নিয়ে 1 মাস ধরে তাদের গবেষণা চলেছে। তো সেই ডক্টর ইউনূসই তো আছেন এখন আমরা তো মনে করি যে এই ডক্টর ইউনূস যেই বেঞ্চমার্ক দিয়ে গেলেন অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটা দৃষ্টান্ত এবং তাদের শিক্ষণীয়। তারা যে ভবিষ্যতে মানে ক্ষমতায় আসবে, গণতন্ত্রের উত্তরণ ঘটবে, ভোটের চর্চা হবে, সবই ঠিক আছে, কিন্তু ভারতকে সেলুট দিয়ে মানে জি হুজুর করবো, ওই দিন যেন আর না থাকে আর কি। আসিয়ানের মধ্যে ঢোকার একটা চেষ্টা চলতেছে, এবং প্রায় প্রত্যেক দিনই মাঝে মাঝে আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করে। তো এগুলি তো আসলে একটা চেষ্টা হচ্ছে যে বাংলাদেশের মানে সীমানাটাকে বাড়িয়ে ফেলা, সেটা কি বাণিজ্যের মাধ্যমে, মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একটা সম্পর্কের মাধ্যমে। সেগুলিরই আমরা চেষ্টা দেখি। ইউএন মিটিংয়ে গিয়ে ডক্টর ইউনূস যেই মানে শহীদদের যে দেয়ালে যে দেয়াল চিত্র, সেগুলির একটা বুক নিয়ে উনি ইউএনের মহাসচিবের সাথে ছবি তুলেছেন, তারপরে ক্লিন্টনের সাথে ছবি তুলেছেন, বাইডেনের সাথে ছবি তুলেছেন। তো এইটা তো ভাই মানে ইন্টারন্যাশনাল খেলোয়াড়। আপনি ডক্টর ইউনূসকে যদি মানে খাটো করে দেখতে চান তাহলে এটা আমার মনে হয় যে বোকারাই করবে। হ্যাঁ, ময়ূক রঞ্জন রায় হয়তো ডক্টর ইউনূসকে ডক্টর ইউসুফ বলে কথা বলবে। আমাদের একটু বুদ্ধি বিবেচনা করে কথা বলা উচিত। জলবায়ু সম্মেলনে গেছে, মানে আমরা তো জানি না যে বাংলাদেশে জলবায়ুর কারণে বাংলাদেশ আবার টাকা পয়সা দাবি করতে পারে, মানে যা পাচ্ছে এটা কম না, আরও তাদের বেশি করে দিতে হবে। কারণ তারা মানে সারা বিশ্বে যেই ক্ষতিকারক যে জিনিসগুলো আছে সেগুলি ব্যবহার করতেছে, আমাদের পরিবেশ নষ্ট করছে, এবং সেটার দায় দায়িত্ব বা আমাদের ক্ষতির জায়গাগুলিতে আমাদের বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে বিপদের মুখে চলে যাচ্ছে। তো এইগুলি তো মানে সোচ্চার। ডক্টর ইউনূস আজারবাইজানে গেলেন, একেবারে উনি কত মানুষের সাথে ওখানে বৈঠক করলেন, মানে ইউএন মহাসচিব থেকে শুরু করে মানে তুরস্কের এরদোগানের সাথে কথা বললেন, দাওয়াত দিলেন। তো এই জিনিসগুলি আর কি। এবং ওনার যে সবচেয়ে বড় ব্র্যান্ডিং এর যে স্লোগানটা, সেটা আমরা শুনলাম যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের কাছে যেন আসে। তো এটা একদম হিউজ, মানে আপনি গ্লোবাল একটা জিনিস। এখন জেনজিরা বলেন বা যাই বলেন, ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে, এবং আমি পোস্টে বলছি যে মিরপুরে মাজার রোড কোথায়, এখন এইটা আমরা আর ওই কষ্ট করে খুঁজতে কোথায় সেটা আমরা করি না। মানে তরুণরা যেটা আছে, প্রথমেই তারা গুগল আগে চেক করবে যে এটা কোথায়, কত মিনিট লাগবে, কত মাইল এখান থেকে। তো সেভাবে তারা সেকেন্ড ব্যয় করে না। তো এই যে গ্লোবাল জিনিসটা যে এখন হাতের মুঠায় চলে আসছে, তো এটা তো একটা ব্যবহার করতেই হবে। তো এটা সর্বোচ্চ যেন আমরা ব্যবহার করতে পারি। এবং মানে ইলন মাস্কের স্যাটেলাইট একটা আছে স্টারলিং, আপনারা জানেন। তো
আশিক সাহেবকে আমরা বলতে শুনছি যে সেটাও আনার ব্যাপারে চেষ্টা হচ্ছে আর কি, হাই স্পিড ইন্টারনেট। কস্টলি বলা হলো, ওনার যে কথা শুনলাম যে কুড়িগ্রামে স্কুলের উপরে যদি ওরকম একটা স্যাটেলাইট থাকে এবং তারা যদি মানে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে থাকে, তাহলে তো এই কস্ট তো কোনো বিষয়ই না। এবং অনেককে বলতে শুনছিলাম যে এটা আবার ট্রাম্পকে ম্যানেজ করার জন্য আবার নতুন কোনো পলিসি কিনা, তো এটাও আসলে মানে হতে পারে। এবং দেখেন সার্কটাকে আবার নতুন করে মানে পুনর্জীবিত করা, মানে সমস্ত জিনিসগুলাই কিন্তু পজিটিভ ব্যাপার। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা ভোগ করছি সেটা হচ্ছে যে ফ্রি স্পিচ এবং ফ্রি মানে জার্নালিজম। কেউ কাউকে ধমক দিচ্ছে না, বকতেছে না, অ্যারেস্ট করছে না, মুক্ত মনে গালাগালি করতেছি সোশ্যাল মিডিয়াতে, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। তো এইটা তো ভাই মানে স্বর্গ একটা। এবং সাইবার নিরাপত্তা আইন যেটা ছিল সেটা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আর কি। তো এই 10টা মানে মেজর যে ইয়ে আছে পয়েন্ট আমরা ডিসকাস করলাম, কিছু মানে ব্যাখ্যাও দিলাম আর কি। তো এখান থেকে আসলে যেটা খুব ক্লিয়ার যে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুবই সফল। কিছু টুকটাক ব্যাপার আছে, এগুলো যদি ঠিক করতে পারেন উনি, তো এটা একটা মানে জ্বলন্ত একটা মানে জলজ্যান্ত একটা প্রমাণ বা একটা মডেল হয়ে থাকবে আর কি। সেগুলো হচ্ছে যে আইন শৃঙ্খলার উন্নয়ন করা আর কি, আন্দোলনে যারা নাকি আহত নিহত হয়েছে তাদের সাহায্য করা। আজকে দেখলাম যে বিএনপির সালাউদ্দিন সাহেব পঙ্গু হাসপাতালে গেছেন, তারেক রহমান 5 লাখ টাকা দিয়েছে এবং সেটা ডাক্তার যিনি আছেন অ্যাপয়েন্টেড বিএনপির, তার মাধ্যমে এটা ডিস্ট্রিবিউট করার কথা বলেছেন। এবং সবাই ওই সাহায্যের যে 1 লাখ টাকা তারা পায়নি, এটা সালাউদ্দিন মানে ওনার সাহেবের কথা থেকে আমি দেখতেছিলাম আর কি। তো রিকোয়েস্ট করেছেন, উনিও রিকোয়েস্ট করেছেন, আমরাও রিকোয়েস্ট করব যে দ্রুত যারা নাকি মানে এগুলির দায়িত্ব ছিল তাদের উচিত হবে যে এই 1 লক্ষ টাকা যদি ধার্য থাকে এই আহতদের জন্য, এটা ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এবং যাদের ক্রিটিক্যাল অবস্থা দেশের বাইরে পাঠাতে হবে। আমি তো মনে করি ভাই মানে রিজার্ভ থেকে $1 বিলিয়ন এদের মানে এদের রাজকীয় ট্রিটমেন্টটা করা উচিত ছিল। কেন তারা করলো না এটা তো আমি আসলে বোধগম্য না। বাট নেগেটিভ কথা বলবো না, আমার মনে হয় যে স্টিল বাংলাদেশ স্ট্রাগল করছে। শেখ হাসিনার যে ফেলে দেওয়া মানে একদম এমটি একটা বাস্কেট পেয়েছে, তো সেই জায়গা থেকে একটা উত্তরণের চেষ্টা আর কি। তো আহত নিহতদের সাহায্য করা, তাদের পুনর্বাসন করা, চিকিৎসা করা, এই সমস্ত কিছু কিন্তু একেবারে ঘড়ি ঘন্টা মিনিট ধরে ধরে করতে হবে। এবং ছাত্র সমন্বয়কারীরা যারা ওই আন্দোলন করেছে আর কি, তাদের দায়িত্বের মধ্যে আমরা পড়ি, তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হোক। এবং খাওয়ার ভালো নাই, আরে ভাই আমি তো মনে করি যে ওই প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বাবুর্চি যারা আছে তাদেরকে মানে একটা টাস্ক দিয়ে দেওয়া হোক যে যত কয়টা হাসপাতাল আছে তারা যেন এই খাবারের মানটা পাল্টে দেয়। এটা তো পর্যটনের মানে কর্পোরেশনকে একটা টাস্ক দিয়ে দিলেই তারা খাবারের মানটা একদম 5 স্টার বানিয়ে দিতে পারে, মানে হেলদি ফুড যেটা আর কি পেশেন্টদের জন্য। তো এটা ইমিডিয়েটলি করা উচিত। এবং দেখেন গার্মেন্টসের যে শিল্পটা, এটাকে বাঁচায় রাখতে হবে, এটাকে আরো ব্যাপক হারে মানে এক্সপান্ড করতে হবে। এবং আমার মনে হয় যে আশিক সাহেব এগুলোর উপরও কাজ করবেন আর কি, এবং বিজিএমই যারা আছেন তারা কাজ করবেন। এবং সামাজিক যে সৌন্দর্য যেটা আছে, সৌহার্দ্যের যে সৌন্দর্য, এটা ঠিক রাখতে হবে, বন্ডিংটা যেন থাকে। এই মার কাট এই তুই খারাপ রে, তুই এটা কেন করলি রে, এখন বিপ্লব করতে হবে, তারে মারো তারে ধরো, এগুলি না করে মানে ইন্সপিরেশনাল সবাই আমরা কথা বলি, মোটিভেশনাল কথা বলি, কেউ ভুল করলে ভুলগুলো ঠিক করে দিই, গালাগালি না করি। বিশেষ করে পিনাকিদার যথেষ্ট দায়িত্ব আছে, তার অনেক, আমিও তার মানে ফ্যান, আমি ক্রিটিসাইজও করি তাকে নিয়ে। তো আমার মনে হয় যে পিনাকিদা বা ইলিয়াস হোসেন তারা কোনো একটা পক্ষের একটা রাজনৈতিক দলের হয়ে না কাজ করে একদম সারা বাংলাদেশকে নিয়ে ভাবেন। সবাই এই বাংলাদেশকে নিয়ে যদি ভাবে তাহলে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের আরো কাজ সহজ হয়ে যায় আর কি। তো অর্থনৈতিক উন্নয়নটা করতে হবে, শৃঙ্খলাটা অর্থনৈতিক যেটা আছে টাকা ফেরতগুলি নিয়ে আসতে হবে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা যেটা আছে সেটা দৃশ্যমান হইতে হবে, ডায়ালগগুলি চালা যেতে হবে, মানে নির্বাচন কমিশন গঠন করা, এবং এই আওয়ামী লীগের ভূত প্রেত যেগুলো আছে তাদেরকে এখান থেকে সরানো, শেখ হাসিনার আমলের যে দুঃশাসন, অপশাসন, হত্যা, এই সমস্ত কিছুর আসলে বিচারগুলি ঠিকঠাক যেন হয়। এবং প্রচুর ভুয়া মামলা আছে, রাজনৈতিক ভুয়া মামলা আছে, এগুলি ইমিডিয়েটলি সরাই ফেলতে হবে, যেন রাজনৈতিক নেতারা কর্মীরা একদম ফ্রিলি মানে বসবাস করতে পারে, তারা যেন টেনশন নিয়ে
মানে পুলিশ আসবে ধরবে, মানে তারা লুকাবে, এই জিনিসগুলো যেন না থাকে। যত দ্রুত সম্ভব এই মামলাগুলি বিএনপির তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া সহ যারা আছেন সবার মামলাগুলি ইমিডিয়েটলি উঠাই দিতে হবে, এবং যারা মানে বিদেশে পালিয়েছেন যেমন তারেক রহমান সাহেব আছেন, তো ওনারা যেন আসতে পারেন সেই ব্যবস্থাটা করে দিতে হবে আর কি। এবং দেখেন ডক্টর ইউনূসের সরকারের কিন্তু সফলতা অনেক, এখন এই কিছু টুকটাক জিনিসগুলো আছে এগুলোকে আমরা সফটলি আলোচনা করব, বাট ওভাবে বিদ্রোহ না করি। আমার মনে হয় যে তাদেরকে টাইম দিতে হবে, তারা সময় নিক, এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন, এটা একটা গণতন্ত্রের উত্তরণের জন্য তাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন দিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এবং তো এখানে সলিমুল্লাহ সাহেব যারা আছেন আর কি, ওনারা অনবরত বলছেন যে ইলেকশন, একটা ভালো ইলেকশন চাই। এবং ডক্টর ইউনূস উনি আজকেও ওনার একটা মানে ইন্টারভিউ আমরা দেখছি যে এফপিতে, তো সেখানে উনি বলছেন যে ফ্রান্সের সাথে উনি করেছেন, ইন্টারভিউ দিয়েছেন, এবং উনি বলেছেন যে খুব শর্টেস্ট টাইমের মধ্যে মানে নির্বাচনটা যেন হয়, এবং তারা যখন মনে করবে যে না তারা পারবে, এটা ঘোষণা তারা দিয়ে দিবে আর কি। তো আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের যারা ভয় ভীতি পাচ্ছিলেন, গতকালকে আমরা হাফিজ সাহেবকে বলতে শুনছি যে না 10 বছর থাকতে চাই, তো আমার মনে হয় যে ডক্টর ইউনূস একদম উত্তরটা দিয়ে দিয়েছে। তো হোক, গণতন্ত্র আসুক, গণতন্ত্রে আমরা যাই, এবং ভালো একটা গণতন্ত্রের দৃষ্টান্ত যেন এবার বিএনপি সহ জামাত যারা আছে তারা সবাই মানে সেই অংশগ্রহণটা করবে, এটা যেন আমজনতা সেগুলির আমরা সুফল পাই। তো এই জিনিসগুলো আসলে যেন আমাদের ভবিষ্যতে পাই, সেটারও নিশ্চয়তাটা কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিকের আসলে যে যার জায়গা থেকে আমাদের এনশিওর করা উচিত। তো বন্ধুরা, এখনকার মতো এটুকু, খুব তাড়াতাড়ি ফিরবো, এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করে দেবেন, অন্যান্য যারা আছেন তাদের দেখার সুযোগ করে দেবেন আর কি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।